অসাংবিধানিক কাজ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এখনই ওকে উপযুক্ত মানে আইনের যে ধারা আছে সেই ধারা অনুযায়ী ওকে অ্যারেস্ট করা উচিত, না হলে এখানে সংখ্যালঘুরা কোনোভাবেই নিরাপদ নয়। তাদের জীবনটাকে, তাদের কর্মজীবনটাকে শ্মশানে পরিণত করে দিয়েছে এই মাননীয় মুখ্যমন্ত্রী। ওনার কাছে সেটা শেষ যাত্রা হবে, মানে শেষ যাত্রা মানে সেই হৃৎপিণ্ড, সেই সিদ্ধারা মাননীয় মুখ্যমন্ত্রী নেই, অকেজ হয়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী। ওর বিরুদ্ধে মানে যার কথা শুনে অনুব্রত মণ্ডল চলেন আর কি, হ্যাঁ, তাদের তো নীতি আদর্শ এইরকমই। সুতরাং অনুব্রত মণ্ডলের নীতি আদর্শ এরকমই তো হবে। আসলে এদের কোনো রুচি নেই, আদর্শ তো দূরের কথা, এদের কোনো রুচি নেই। এরা একেবারে মানে কি বলবো, অত্যধিক নিম্ন মানের হচ্ছে কি মানুষ, একেবারে অত্যধিক নিম্ন মানের মানুষ। এবং এদের এদের রুচিশীলতা একদম তলানিতে আছে। এরা শুধু মানে কাকে খারাপ কথা বলবো, কাকে কি করব, এই জিনিসগুলো নিয়ে এরা শুধু চর্চা করে। এবং যে পুলিশ অফিসারকে মাননীয় মুখ্যমন্ত্রীর পুলিশকে তার দলের নেতা তাকে হুমকি ধুমকি দিচ্ছে, সেখানে অন্য আমি যদি সাধারণ মানুষ হতাম আমাকে তো সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করতো, কিন্তু সেখানেই তার পক্ষে এক হবে কেন? তৃণমূলের লিডারদের ক্ষেত্রে এক আইন আর জনসাধারণের জন্য আরেকটা আইন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি দ্বিচারিতা শুরু করেছেন নাকি, যে এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই, কোনো অ্যাকশন নেই তার বিরুদ্ধে? তার মানে পরোক্ষভাবে তাকে সাপোর্ট করা, যে ঠিক আছে তুমি বলে যাও, ও আমাদের পার্টির বিরুদ্ধে কথা বলছে, পার্টির বিরুদ্ধে কাজ করছে, তুমি ওকে হুমকি দমকি দাও। নিশ্চয়ই ভিতর থেকে এরকম তাকে এরকম অনুপ্রেরণা দেওয়া হয়েছিল, আর সেই জন্যই তিনি এই কথাটা বলার সাহস পেয়েছেন। এবং যদি ইমিডিয়েটলি অ্যাকশন না নেয় তাহলে কিন্তু ছোটখাটো লিডার সবাই কিন্তু এইরকম কুৎসিত ল্যাঙ্গুয়েজ বলতে শুরু করবে, শিক্ষিত মার্জিত পুলিশ অফিসার অথবা আইসিকে বলতে কিন্তু তারা বাধ্য হবেন। সুতরাং ওর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার মতো সেই মানসিকতা, সেই হৃৎপিণ্ড, সেই সিদ্ধারা মাননীয় মুখ্যমন্ত্রী নেই, অকেজ হয়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী। ওর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারছেন না কেন? সাধারণ মানুষের ক্ষেত্রে আইন এক, আর আপনার পার্টির লিডার যারা তাদের ক্ষেত্রে আইন এক কি করে হতে পারে? অসাংবিধানিক কাজ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এখনই ওকে উপযুক্ত মানে আইনের যে ধারা আছে সেই ধারা অনুযায়ী ওকে অ্যারেস্ট করা উচিত, না হলে সাধারণ ছোট ছোট লিডাররা, পার্টির লিডাররা, তারা কিন্তু কাউকে আর ভালো কথা বলবে না, তাকে দুবেলা গালমন্দ করবে যদি এর বিরুদ্ধে অ্যাকশন না নেয়। একটা প্রশ্ন করবো, আপনি বললেন পার্টির ছোট বড় নেতারা এরপরে পুলিশের সাথে এই আচরণে নেমে আসবে। আমি বলবো সাম্প্রতিককালে অনুব্রত মণ্ডল একদম নিয়োগ দুর্নীতি কাণ্ড থেকে একাধিক কাণ্ডে তিনি তিহার জেলেও গিয়েছিলেন রীতিমতো, তারপরে তার এই ঔদ্ধত্য কিসের পরিচয় দেয়? শুনুন, সংশোধনাগারে থাকলে মানুষের কি হয়? সংশোধন হয়, কিন্তু যার জিনটাই, যার জিন, যার চরিত্র কোনোদিন সংশোধনীয় নয়, সে তো এটাই করবে। আবার ওখান থেকে ফিরে আসার পরে তাকে বীরের মতো তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। বিজেপি করেনি, সিপিএম করেনি, কংগ্রেসই করেনি, তৃণমূলের এরাই করেছে, তাকে বীরের মতো সম্মান দিয়েছে। তাই সেই বীর আজকের বীরের মতো কথা বলেছে। সুতরাং হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে শেখানো ছাড়া আবার কি আছে? না হলে আমি তো আবার বলছি, ইমিডিয়েটলি ওর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত, না হলে কিন্তু রাজ্যের পুলিশ প্রশাসন বা বিডিও এসডিও তাদের কিন্তু আরো মারাত্মক বাজে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ শুনতেই হবে। এবং ওদের রুচিটাই ওটা, স্বভাবটা ওটা, রক্তে ওই জিনিসগুলো আছে। না হলে একজন রুচিশীল কি বলবো, শিক্ষিত পুলিশ অফিসারের বিরুদ্ধে এরকম বাজে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলতে পারে না। বাংলা কতটা নিরাপদ, এখানকার
উচ্চ শিক্ষিত ছেলেমেয়েরা জেনে গেছে, তাদের অভিভাবকরা জেনে গেছে বাংলা কতটা নিরাপদ শিক্ষিত ছেলেমেয়েদের পক্ষে। তাদের জীবনটাকে, তাদের কর্মজীবনটাকে শ্মশানে পরিণত করে দিয়েছে এই মাননীয় মুখ্যমন্ত্রী। এবং নিরাপদ বলছে কাদের জন্য নিরাপদ বলছে? সংখ্যালঘুদের কাছে কাছে গিয়ে জিজ্ঞেস করবেন, তারা শুধু তাদের শুধু বিজেপি জুজু জড়িয়ে রেখেছে। সংখ্যালঘুদের কোথায় কোথায় উন্নতি করেছে আমার সামনে বসতে বলুন দেখি, কোথায় কোথায় সংখ্যালঘুদের আপনি উন্নয়ন করেছেন? কন্যাশ্রী, যুবশ্রী, অমুক প্রমুখ সবাই পেয়েছে। তাহলে এখানে সংখ্যালঘুরা কোনোভাবেই নিরাপদ নয়। বেশ কিছু সংখ্যালঘু যারা ওনার পার্টি করে তারা নিরাপদ, কিন্তু বাদবাকি উচ্চ মনের যারা লেখাপড়া করছে তারা একেবারে বিপদের মধ্যে আছে। এবং যদি নিরাপদ হয় তাহলে এই শিক্ষা দুর্নীতি কেন? এই মুর্শিদাবাদে, মালদায় কেন হচ্ছে, হানাহানি হলো কেন? তাহলে নিরাপদ কি করে হলো? আপনার নিজের এলাকায় আপনি দেখুন কি অবস্থা, আপনার নিজের রাজ্যে আগে দেখুন, তারপরে হচ্ছে আপনি ভারত নিয়ে ভাববেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ ব্যানার্জি, তিনি বলছেন ট্রাম্পের সামনে নরেন্দ্র মোদীর উচ্চতা 4 ফুট 2 ইঞ্চি আর ছাতি 56 থেকে 36 ইঞ্চি হয়ে গেছে। যে দেশ সামলাতে পারে না সে পশ্চিমবঙ্গকে কি সামলাবে? দেখুন, একজন মানে অ্যাডভোকেট তিনি যদি এই রকম ধরনের একটা কথা একটা প্রধানমন্ত্রীকে নিয়ে বলে, তাহলে মানে এই প্রশ্নের উত্তর দেওয়াটা মানে আমার পক্ষে অসম্মানজনক। প্রশ্নের উত্তর দেওয়াটা সত্যি অসম্মানজনক। একটা শিক্ষিত লোক হলে তাকে দিতে এইটার মধ্যে মনে হচ্ছে উনি শিক্ষা দীক্ষা বেশি দূর নয়। অর্ধনগ্ন মিছিলের ডাক দিতে হচ্ছে চাকরিহারা শিক্ষকদের, এ কোন বাংলা? আসলে তাদেরকে এই বাংলাকে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বাংলাকে অর্ধলগ্ন করে রেখেছে, তারই প্রমাণ একটা। আজকে তারা অর্ধলগ্ন অবস্থায় ঘুরছে, মানে তারা বোঝাতে চাচ্ছে বাংলাও কিন্তু অর্ধলগ্ন, এবং বাংলার শিক্ষা তো পুরোটাই লগ্ন, একদম পুরো কাপড়হীন। বাংলার যে শিক্ষা ব্যবস্থা পুরোটা কাপড়হীন। তারা নয় অর্ধেক জামা কাপড় পরে তাই সেখানে এসেছে, সেটা তাদেরকে করতে বাধ্য করেছে এই সরকার। কারণ সুপ্রিম কোর্টের কাছে যা হিসেব দিয়েছে তাতে বেআইন হিসেব দিয়েছে, সঠিক হিসেব দেয়নি। এখনো পর্যন্ত যোগ্য অযোগ্য আলাদা করেন আপনি দেখুন, সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও। তাহলে তারা সেই মানে মনের জ্বালায় তাদের পেটের ভাত চলে যাচ্ছে, সেই জন্যেই তারা ওটা নেমেছে। কি আছে? এবং তাদের আপনি তো আন্দোলনের মধ্য দিয়ে আজকের মুখ্যমন্ত্রী হয়েছেন, তাহলে তাদের আন্দোলনে আপনি বাধা দিলেন কেন? এ বাধা দেওয়ার তো গণতান্ত্রিক অধিকার নেই আপনার। আপনিও তো ওরকম করেছিলেন, তবে তো মুখ্যমন্ত্রী হয়েছেন। তাহলে তাদের আন্দোলনে আপনি বাধা দিচ্ছেন কেন? এটা তো গণতান্ত্রিক অধিকার নয়। এবং গণতান্ত্রিক উপায়ে আপনি বলেন মুখ্যমন্ত্রী হয়েছেন, তাহলে গণতন্ত্রের একটা অংশ মানছেন না কেন আপনি? স্যার, আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। স্কুল শিক্ষা দপ্তরের নতুন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার নিয়ম ঘিরে বিতর্ক, একদম সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল, আমি একটু আগে আপনাকে সেই প্রশ্নটা করলাম। একটা প্রশ্ন উঠছে যে লেকচার ডেমনস্ট্রেশনের জন্য 10 নম্বর দেওয়া হয়েছে এবং পূর্ব অভিজ্ঞতার জন্য 10 নম্বর। কোনো নম্বর এই দুটো ক্ষেত্রে কোনো নম্বর 2016 সালে ছিল না। কি বলবেন নতুন করে কেন? যারা যখন বিএড তারা প্র্যাকটিস টিচিং দিয়েছে, হ্যাঁ, তাদের জন্য আবার আলাদা করে প্র্যাকটিস টিচিংটা দেওয়ার অর্থ পিছন থেকে কিছু লোক, কিছু মনের মতো লোককে এখানে প্রবেশ করানো। কারণ 20-র মধ্যে কাউকে দিল 2 আর কাউকে দিল 18, ব্যাস অটোমেটিক্যালি সে পার হয়ে যাবে। সুতরাং সে যখন লিখিত পরীক্ষায় সফল হচ্ছে, অর্থাৎ তার জ্ঞানের বহর জানা হয়ে গেছে, এখানে শুধু সে কত সুন্দর পড়াবে তার প্রমাণ সে দিয়ে দিয়েছে প্র্যাকটিস টিচিং এর সময়। সে স্কুলে গিয়ে পড়িয়ে এসেছে, তার আবার এক্সট্রা করে প্র্যাকটিস টিচিং এর কি দরকার, তার ডেমনস্ট্রেশনের কি দরকার? হ্যাঁ, হতে পারে ডেমনস্ট্রেশন 5 নাম্বার দিন, কোনো অসুবিধা নেই। আর 5 নাম্বার ইন্টারভিউ থাকুক, 10 নাম্বার যেটা আগে ছিল ঠিকই ছিল। 20 নাম্বারের পিছনে একটা কারণ হচ্ছে কি দুর্নীতি করার রাস্তা আরো সুগম হয়ে গেল। স্যার, 2016 সালের নিয়মের বাইরে গিয়ে পরীক্ষা নিলেই কি বাতিল হবে পরীক্ষা? সেটা তো সুপ্রিম কোর্ট তাই বলে দিয়েছে, কোনো ফেসিলিটি কোনো কিছু দেয়া যাবে না। তারা যেভাবে পরীক্ষা দিয়েছে সেভাবে। উনি তো ভালো করেই জানেন মাননীয় মুখ্যমন্ত্রী, আপার প্রাইমারি টেট মাননীয় বিচারপতি বলে দিয়েছিলেন যে এদেরকে ফের ইন্টারভিউ নেওয়া হবে। তাদের 10 নম্বর ইন্টারভিউ ছিল, ফের সেই 10 নম্বর ইন্টারভিউ নেওয়া হলো। তাহলে ওনার রাজ্যে আপার প্রাইমারি টেট করেছে, উনি এসএলএসটিতে কেন করবেন না? একই ডিপার্টমেন্ট, স্কুল সার্ভিস কমিশন আপার প্রাইমারিতে একই হলো, আর ইনি এসএলএসটিতে এরম করবেন কেন? শিক্ষা নিয়োগ এরম করবেন কেন? নবম দশ 11 কেন করবেন? ওটা 6 to 8 ছিল। একই পদ্ধতি করে, যে পদ্ধতিতে আগে ছিল
সেই পদ্ধতিতে ইন্টারভিউ হয়েছে। এখানে ইন্টারভিউ 10 ছিল, তাহলে 20 হবে কেন? ওই বললাম পিছনে একটা গপ্প আছে বিরাট। স্যার আমার শেষ প্রশ্ন আপনার কাছে, চাকরিহারা শিক্ষকরা কি মানে চাকরিহারারা কি সুবিধা পাবেন নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়? ভালো সুবিধা পাবে, মানে ভালো সুবিধা পাবে। আগে ছিল একাডেমিকে 35 নম্বর, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অনার্স, মাস্টার ডিগ্রি, বিএডে। এবারে শুধু যে যে বিষয়ে পড়বে, মানে MA তে যে দেবে, একাদশ দাঁতে যে বসবে তার ওই এম এর নাম্বারটা শুধু 10-এর মধ্যে কত হবে, ঠিক আছে? কেন এটা দিল না? মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 35 নম্বর বাদ দিল কেন? এখন যারা লকডাউনের পরে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পেয়েছে তারা প্রচুর নাম্বার পেয়েছে, তাহলে এই নম্বরে তো তারা আগিয়ে যাবে, অনেক আগিয়ে থাকবে। আর তাহলে চাকরি হারাটা তো একদম কম্পিটিশন আসতেই পারবে না। এবং এই এক্সপিরিয়েন্স ওই জন্য দেওয়া হচ্ছে, তাদেরকে দেওয়া হবে 10-এর 10। সুতরাং 10 আর এদিকে হচ্ছে কি 20, ইন্টারভিউ 20। এটা তো পুরো একদম রাজ্য সরকারের হাতে তথা স্কুল সার্ভিস কমিশনের হাতে। সুতরাং দুর্নীতির, আমি বারবার বললাম না, দুর্নীতি হয়েছিল, একটা দুর্নীতি ঢাকার জন্য আরেকটা বৃহত্তর দুর্নীতির মুখোমুখি। আমি শেষে একদম একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শেষ করে দেবো, এই দুর্নীতি রোধ করার কি কোনো উপায় নেই? দুর্নীতি রোধ করার উপায় একটাই, যে যারা অযোগ্য তাদেরকে ধরে নামগুলো জানতে হবে, কারা কারা টাকা নিয়েছে, তারপরে তাদেরকে উপযুক্ত সাজা দেওয়া। আপনি সেটা তো করবেন না, সেটা করলেই তো একেবারে কয়েকজন খুব কাছের, প্রিয় ইত্যাদি তাদের তো নাম আসতে পারে। একটা প্রশ্ন উঠেছে যে কোর্ট মনিটর তদন্ত যদি হতে পারে, কোর্ট মনিটর এক্সাম কেন কন্ডাক্ট করে? কোর্ট মনিটরের যদি পরীক্ষাটা হয় তাহলে কিন্তু একেবারে ওনার কাছে সেটা একেবারে কি বলবো, ওনার কাছে সেটা শেষ যাত্রা হবে। মানে শেষ যাত্রা মানে রাজনীতির শেষ যাত্রা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, রাজনীতির শেষ যাত্রা আমি বলছি, আমি ওনার ব্যক্তিগত জীবন নিয়ে বলছি না। তাহলে কোর্ট মনিটরিং এর পরীক্ষা হওয়াটাই বাঞ্ছনীয় এবং ওনার রাজনীতির শেষ যাত্রা হয়ে গেল। স্যার অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য।